আসসালামু সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি কোনোদিনও অনলাইনে বা ইউটিউবে ক্লাস নিইনি, আজ এটাই আমার প্রথম ক্লাস। তো জানি না কেমন হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমার যে বিষয় সেটা হচ্ছে পদার্থের গঠন, অর্থাৎ এসএসসি পরীক্ষায় তৃতীয় অধ্যায়। বেসিক্যালি রসায়ন শিখতে গেলে যেটা সবচেয়ে প্রধান মানে দ্য বেস অফ কেমিস্ট্রি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো আজকে আমরা এই তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। প্রথমত আমাদের জানতে হবে পদার্থ কি। আমার হাতে একটা পেন্সিল আছে, এটাও একটা পদার্থ। তো প্রতিটি জিনিস যেমন একটা বস্তু বা এনিথিংস যে যা কিছু দিয়ে গঠন করা হোক তার মধ্যে অবশ্যই কোনো না কোনো উপাদান আছে। তো একই ধারাবাহিকতায় এই পেন্সিলটাও কিন্তু কোনো না কোনো বস্তু বা কোনো না কোনো এলিমেন্ট দ্বারাই গঠিত। তো সেই আলোচনাটাই আজকে হবে আজকের অধ্যায়ে, স্ট্রাকচার অফ ম্যাটার্স। তো আমরা প্রথমেই বলি যে পদার্থ আসলে কি। পদার্থ কি? পদার্থ আমরা সেটাকে বলি যার ওজন আছে, যে জায়গা দখল করে এবং যার ভর আছে। এটাই আমি লক্ষ্য করছি, এইটাই একটা নির্দিষ্ট ওজন আছে, আমি হাতের উপর রাখলাম, এটা আমার হাতের এতটুকু জায়গা দখল করবে। দ্যাটস ওয়াই আমি এটাকে অবশ্যই বলতে পারি এটা একটা পদার্থ। তো পদার্থ বলতে কি বুঝি, এটা আমরা ক্লাস 3 থেকে শিখে আসছি, এটা নিয়ে আর কোনো বা নতুন কোনো কথা বলার নাই। 2 নম্বর আসছে হচ্ছে প্রতীক। এটা অনেক গভীরের বিষয়, তো প্রতীকটা আমরা একটু পরে শিখব বন্ধুরা। হ্যাঁ, তো পদার্থ যদি ক্লাসিফিকেশনে যাই, পদার্থ প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। আমরা যদি মৌলিক পদার্থের সংজ্ঞায় যাই, মৌলিক পদার্থ সেগুলোই মৌলিক পদার্থ যেগুলো ভাঙলে অন্য কিছু পাওয়া যায়। আর দ্বিতীয়ত আমরা যদি 2 নম্বর ক্লাসিফিকেশনে যাই, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ বলতে সেই সকল পদার্থগুলোকে বোঝায় যেগুলো ভাঙলে বা বিশ্লেষণ করলে তার মধ্যে একাধিক পদার্থের সমন্বয় পাওয়া যায়। যদি আমরা পানিকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে পানির মধ্যে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের 2টা পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের একটা অণু ও অক্সিজেনের একটা পরমাণু মিলিত হয়ে গঠন করে হচ্ছে পানি। তো পানি অবশ্যই একটা যৌগিক পদার্থ। এবং আমরা মৌলিক পদার্থের যদি এক্সাম্পলে যাই, তো সেখানে আমরা দেখব যে সেখানে যদি আমরা বলি ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, আমরা যদি অক্সিজেনকে বিশ্লেষণ করি বা অক্সিজেনের পরমাণু নিয়ে কথা বলি, তখন আমরা যদি অক্সিজেনকে ভাঙি বা বিশ্লেষায়িত করি তখন দেখব যে শুধু সেখানে অক্সিজেনই থাকছে, তার মানে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তো এটা আমরা নিশ্চয়ই অবশ্যই ক্লিয়ার হয়েছে যে পদার্থ আসলে কি। তো প্রয়োজনের তাগিদে বিজ্ঞানীরা বা প্রাচীনকাল থেকে তার মানুষগুলো বিভিন্নভাবে পদার্থ আবিষ্কার করে আসছে। সেই পদার্থগুলোর মধ্যে আজ পর্যন্ত আবিষ্কৃত পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, যার মধ্যে 98টি আমরা প্রকৃতিতে পাই আর বাকি পদার্থগুলো আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করি। এটাই হচ্ছে পদার্থের মূল কথা। তো এবার আসছে হচ্ছে প্রতীক। বন্ধুরা, যেমন আমার একটা নাম আছে, হয়তো তোমাদেরও কারো না কারোর একটা নির্দিষ্ট নাম আছে। মনে করো আমি সাহাদকে ডাকছি, যদি আমি সাহাদকে ডাকি কেবলমাত্র সাহাদই আমার কথা সাড়া দেবে। তার মানে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা বস্তু, যেমন এটার নাম পেন্সিল, আমি কলম, এটা তো আমি কলম দ্বারা এটাকে বোঝাচ্ছি। তাই বিজ্ঞানীরা প্রত্যেকটা পদার্থকে বোঝার জন্য তাদের একটি করে নাম দিয়েছে। সেটা ল্যাটিন নাম হতে পারে, আরবি নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা তাদের নাম অনুসারে হতে পারে। তো এই তাদের নামে প্রথম অক্ষরটা ইংরেজি ক্ষেত্রে তাদের নামে প্রথম অক্ষরটা দিয়ে সাধারণত বা সচরাচর তাদেরকে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি লিখি হাইড্রোজেন, তো হাইড্রোজেন যদি আমরা ইংরেজিতে লিখতে যাই সেক্ষেত্রে এইচ আসে প্রথমে, তার মানে এটা বোঝাচ্ছে যে হাইড্রোজেন। বন্ধুরা, হাইড্রোজেন প্রথমে আমরা এইচ ওয়াই লিখি, এখানটা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমে এইচ আসে, দ্যাটস ওয়াই হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। এমনভাবেই
অনেকগুলো 118টাই মৌল আছে যাদের নামকরণ করা হয় তাদের নামে ইংরেজি বর্ণের প্রথম বর্ণটা দিয়ে। তো প্রশ্ন হতে পারে যে নাম কি শুধুমাত্র ইংরেজি ইংলিশ থেকে আসছে? না বন্ধুরা, নাম ইংরেজি থেকে এসেছে, ইংলিশ ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে এসেছে, তারপরে আরবি ভাষা থেকে এসেছে। যদি আমরা ল্যাটিন ভাষা থেকে কিছু দেখি তো আমরা দেখি সোডিয়াম। বন্ধুরা এগুলো আমি একটু মুছলাম। তো সোডিয়াম যাকে আমরা এনে লিখি। বন্ধুরা আমরা যদি সোডিয়াম লিখি সেক্ষেত্রে আমরা যদি ইংরেজি লিখি তাহলে সোডিয়াম বানান আমরা লিখব SODIUM, সোডিয়াম। বন্ধুরা লক্ষ্য করো, তোমরা যদি সোডিয়াম বানানটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবা এর প্রথমে আছে S, এটা অস্পষ্ট আছে S। তো S দিয়ে তো কিন্তু সোডিয়ামকে প্রকাশ করা যায় না। সোডিয়ামকে যদি আমরা প্রকাশ করি সাধারণভাবে ইংরেজিতে তো S দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা আমরা S দিয়ে আমরা বোঝাই সালফার দিই। আমি এটাই বলছি, প্রতিটা ক্ষেত্রে যে ইংরেজি থেকে নাম আসবে এটা না। তো সোডিয়ামের নামে প্রথমে আছে এনে। আমরা যদি ইংরেজি হাজারো গ্রামার বিশ্লেষণ করি তখন কখনোই আমরা এটা পাবো না যে সোডিয়াম বানানে এনে আসে। প্রশ্ন হলো এগুলো কোথা থেকে আসছে? বন্ধুরা এগুলো আসছে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। সোডিয়ামের ল্যাটিন ভাষায় যদি আমরা ওকে পূর্ণভাবে লিখি সেটা আসছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম। এই ধারাবাহিকতায় আমি বলতে পারি পটাশিয়াম, পটাশিয়ামের ক্যালিয়াম, মার্কারির হাইড্রোজিয়াম, কপারের কাফরাম, আরও অনেকেই আছে। তো বন্ধুরা এগুলো মেইন আলোচ্য বিষয় না। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন কোন পদার্থের নামগুলো আরবি থেকে আনা হচ্ছে। আমার জানা মতে পদার্থের নামকরণের মধ্যে দুইটাকে আরবি থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বোরো আর জিরকনিয়াম। বন্ধুরা তোমাদের যদি কারো প্রয়োজন মনে হয় সেটা লিখে নিতে পারো। 1 নম্বরে আছে বোরো, বোরো, আর 2 নম্বরটা হচ্ছে জিরকনিয়াম, জিরকনিয়াম। এই দুটো হচ্ছে আরবি থেকে আসছে। আরও থাকতে পারে সেটা আমার জানা নেই। তো তোমাদের যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই এটা নোট করে নিবে। তো এইটা গেল হচ্ছে পদার্থের প্রতীক। এবার আসতে হচ্ছে সংকেত। অনেকেই আমরা সংকেত আর প্রতীক গুলায় ফেলি। অবশ্যই বন্ধুরা এটা মানতে হবে যে আমি যদি কোনো পদার্থের সংকেত লিখতে যাই প্রথমত আমার তার প্রতীক জানা লাগবে। তো সংকেত সেগুলোকে আমরা বলবো। যদি আমরা হাইড্রোজেনকে বোঝাই তো হাইড্রোজেনের আমি প্রথমে H লিখি, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এখন যদি কেউ বলে যে হাইড্রোজেনের সংকেত লিখো তখন আমরা লিখব H2। তার মানে আমরা যখন কোনো সংকেত লিখব তখন আমাদের অবশ্যই এটা এনশিওর হইতে হবে যে তার সাথে তার অনুসংখ্যা আছে কিনা। যদি আমরা মূলের প্রতীকের সাথে তার অনুসংখ্যাটা জোড়াইয়া দিই তখন অবশ্যই সেটা সংকেত হয়ে যাবে। এবার যদি আমরা পানি নিতে যাই, পানির সংকেত লিখি, তো পানিতে বেসিক্যালি কোন দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তার মানে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। এখানটায় আমরা পানির যখন, তো প্রথমে একটু ভেঙে দেখাচ্ছি। প্রথমে যদি আমরা পানির সংকেতটা লিখতে যাই প্রথমে আমরা লিখতে হবে পানিতে কি কি মৌল থাকে, কোন কোন পদার্থ মিলে পানি গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এটা কিন্তু কখনোই তার সংকেত না। হ্যাঁ সংকেত, এটা তার গাঠনিক সংকেত, কিন্তু সরি বন্ধুরা এটা গাঠনিক সংকেত না। আমি তোমাদের ডিরেক্ট এর সংকেত দেখাচ্ছি। এখানে আমরা জানি যে পানিতে 2:1 অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন বিন্যস্ত থাকে। তো আমি যদি হাইড্রোজেনের সাথে 2 দিয়ে দিই, অক্সিজেনের সাথে তো 1 দেওয়া লাগে না, তোমরা জানোই। তো এটা হচ্ছে পানির সংকেত। তার মানে কি আমরা প্রত্যেকটা মৌলকে তার অনুসংখ্যা দিয়ে দিলাম। তার মানে এখানটায় হাইড্রোজেনের একটা অণু আছে ও অক্সিজেনের একটা পরমাণু আছে। তোমরা অবশ্যই এটা ক্লিয়ার হচ্ছে যে সংকেত কি, সংকেত তাকেই বলবো আমরা
যেটার সাথে তার অণুর সংখ্যাটা সংযুক্ত থাকবে। এবার আসে হচ্ছে পারমাণবিক সংখ্যা। বন্ধুরা, পরমাণুকে যদি আমরা প্রকাশ করি, যদি আমরা ক্রমান্বয়ে সাজাই, তো সাজাতে গেলে আমরা সবাই জানি একটা সংখ্যার প্রয়োজন হয়। বিজ্ঞানীরা প্রয়োজনের তাগিদে তাদেরও একটা সংখ্যা দিয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। বেসিক্যালি পারমাণবিক সংখ্যা বলতে আমরা কোনো মৌলে অবস্থিত তার প্রোটন সংখ্যাকে বোঝাই। এই প্রোটন সংখ্যাকে বোঝাই, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো বন্ধুরা, পারমাণবিক সংখ্যা দ্বারা একটা মৌলের পর্যায় সারণীতে কোথায় অবস্থান এটা আমরা জানতে পারবো, বা কার পরে অবস্থান আমরা সেটা জানতে পারবো। সেটা আমরা জানতে পারবো বন্ধুরা হচ্ছে চতুর্থ অধ্যায় মানে পর্যায় সারণীতে। তো সেটা আমার আলোচ্য বিষয় নয়, সেটা আমার আলোচ্য বিষয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা বলতে এটাকে বোঝায় যে কোনো মৌলের পরমাণুতে অবস্থিত বা অবস্থানরত প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। এইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সংজ্ঞা। তো বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে কোন পদার্থ কি নিয়ে গঠিত? বন্ধুরা, পদার্থ তিনটা মৌলিক কণিকা দ্বারা গঠিত। একটা নাম হচ্ছে প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন। তো প্রশ্ন হলো যে কোথায় প্রোটন অবস্থান করে, কোথায় নিউট্রন অবস্থান করে, কোথায় ইলেকট্রন অবস্থান করে। তো বন্ধুরা, এটা বোঝার জন্য একটি ছোট টেকনিক বা পদ্ধতি আমি বের করেছি, সেটা আমাদের দেখাচ্ছি। তো আমরা যদি এটা মনে রাখতে চাই, সেক্ষেত্রে মনে করো এটা একটা মানুষের বডি, মনে করি একটা সেল, এটা মানুষের বডি। তোমরা অবশ্যই জানো একটা মানুষের শরীরের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি থাকে। তোমাদের কাছে একটা প্রশ্ন যে মানুষের শরীরের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি বা কোন উপাদানটা সবচেয়ে বেশি থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এখন আমি বলছি যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পানির পরিমাণটা। তো আমরা যদি এই পানি থেকে আসি, তো আমি এখানে লিখবো পানি। দেখো বন্ধুরা, পানি 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 যদি আমি লিখি, সেক্ষেত্রে আমি প লিখছি আর তারপরে দন্তন্য লিখছি। তো আমরা যদি এইটা যদি মনে রাখি যে মানুষের পেটের মধ্যে, সে ধরো মানুষের পেটের মধ্যে সবচেয়ে বেশি থাকে পানি, তো আমরা এটা ভেবে নিই যে নিউক্লিয়াসও একটা পিট। যেহেতু নিউক্লিয়াস পদার্থের মধ্যে অবস্থান করে, তাই আমরা ভেবে নিই নিউক্লিয়াস হচ্ছে মানুষের একটা পিট। তো পেটের মধ্যে অবশ্যই এরও পানি আছে, এটা আমরা ধরে নিই। তো পতে আমরা অবশ্যই প্রোটন সংখ্যাকে লিখতে পারি। পতে লিখলাম হচ্ছে প্রোটন, আর দন্তন্য এইটাকে আমরা লিখতে পারি নিউট্রন। তো দেখো বন্ধুরা, এই টেকনিকটা যদি আমি অবলম্বন করি, অতি সহজে আমরা এটা মনে রাখতে পারবো যে মানুষের পেটের মধ্যে পানি থাকে, দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের পেটের মধ্যে পানি আছে। পানির পথই হচ্ছে প্রোটন আর দন্তন্যই হচ্ছে নিউট্রন। তো এটা কখনোই ভুলে যাওয়ার কোনো ক্যাপাসিটি বা ভুলে যাওয়া সম্ভবই না, কারণ পথে প্রোটন আর দন্তন্যই নিউট্রন, এটা আমরা সুন্দরভাবে মনে রাখতে পারবো। আরেকটা হচ্ছে ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ইলেকট্রন কোথায় থাকে? আমি প্রথমে এখানে বললাম যে প্রোটন আর নিউট্রন যেহেতু মধ্যে থাকে, এটা চোখ বুঝে আমরা বলবো যে ইলেকট্রন বাইরে থাকে। এটা হচ্ছে পদার্থের একটা গঠন, যেখানে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন কোথায় অবস্থান করে সেটা। তো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক উপাদানযুক্ত, নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। এইটা নিয়ে আমি পরে তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা। তো আজকে যেটা হচ্ছে মেইন টপিক, সেটা নিয়ে আমি আলোচনা করি। সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। বন্ধুরা, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড চিন্তা করলেন, অনেকেই তো অনেক ধরনের মত দিয়েছে। জন ডাল্টন বললেন যে পরমাণু অবিভাজ্য, তাকে ভাঙা যায় না, এই পরমাণু ক্ষুদ্রতম অংশকে অ্যাটম বলা হয়। আরও অনেক বিজ্ঞানী অনেক ধরনের মত দিয়েছে। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানী রাদারফোর্ড একটি পরমাণু মডেল আমাদের সামনে উপস্থাপন করে। তিনি সেই মডেলটার পূর্বে একটা কাজ করেন। সেই
পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো প্রথমত আসি আমরা আলফা কণা। বন্ধুরা, আলফা কণা আমরা অনেকেই বলে থাকি যে আলফা কণা। আলফা কণা কি এটা হয়তো আমরা জানি না। আমরা অনেকেই ভাবি যে আলফা কণাকে সংকেত দিয়ে লিখতে হয়, এটা আলফা কণার সংকেত, আমরা এটাকে জানি আলফা কণা। কিন্তু বন্ধুরা, প্রকৃতপক্ষে আলফা কণা এইটাকে বোঝায় না। আলফা কণা বলতে বোঝায় হিলিয়াম পরমাণু থেকে তার দুইটা ইলেকট্রন আমরা যদি সরিয়ে নিই বা হটায়া ফেলি, হিলিয়ামের যে দ্বিচার্জিত অবস্থা থাকে সেইটাকে বোঝানো হয় হচ্ছে আলফা কণা। আমি আবারও বলছি, আলফা কণা হচ্ছে সেটাই হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন অপসারিত করে বা কাউকে দান করে সরিয়ে দিয়ে যে দ্বিচার্জিত বস্তু বা অবস্থায় পরিণত হয় সেটা হচ্ছে আলফা কণা। তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে আলফা কণা কি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি যে কোনো আলফা বিজ্ঞানী রাদারফোর্ড কি যে কোনো আলফা কণা দিয়ে পরীক্ষাটা করেছে? না বন্ধুরা, বিজ্ঞানী রাদারফোর্ড রেডিয়াম পরমাণু থেকে একটা শক্তিশালী সম্পূর্ণ আলফা কণা দিয়ে পরীক্ষাটি করেছে। তো বিজ্ঞানী রাদারফোর্ড যখন এই পরীক্ষাটি করে তখন সেই পরীক্ষার উপকরণগুলো কি ছিল? প্রথমে আমরা দেখি রেডিও অ্যাক্টিভ স্যাম্পল ইমেজ, একটা রেডিয়াম থেকে নির্গত আলফা কণা। আমরা এখানে এটাকে ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভ স্যাম্পল ইমেজ। রেডিয়াম পরমাণু থেকে নির্গতিত বা অপসারিত আলফা কণা। গোল্ড ফুইল একটি হচ্ছে সোনার পাত। এটি খুবই সূক্ষ্ম একটি সোনার পাত, যেটি 0.4000 এই সাইজের এই পাতটি হবে এবং তার চারিদিকে বেষ্টন করে থাকবে একটি জিঙ্ক সালফাইড স্ক্রিন, জিঙ্কের একটা পর্দা থাকবে। তো জিঙ্কের এই পর্দা দেওয়ার কারণ হচ্ছে জিঙ্কের পর্দার উপরে যদি সোনার পাত থেকে কোনো আলফা কণা বা কোনো বস্তু নির্গত হয়, জিঙ্কের এখানে পড়লে সেটা রিফ্লেক্ট করবে, সেটা প্রজ্বলিত হয়ে জ্বলে যাবে। তো বিজ্ঞানী রাদারফোর্ড রেডিয়াম থেকে যখন কণাগুলো বিচ্ছুরণ হয় বা সোনার পাতের উপর ফেলে, তো আমরা এখন বেসিক্যালি মনে করি নি আমরা এখন এই পরীক্ষাটি করছি। দেখো বন্ধুরা, এখানে এই রেডিও অ্যাক্টিভ স্যাম্পল ইমেজ রেডিয়াম এর মধ্য থেকে আলফা কণাকে যখন আমি সোনার পাতের উপরে ফেলে দিচ্ছি, দেখো অধিকাংশ এখান থেকে এই যে এখানে পড়লো, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে গেল এবং এইটাকে কি বললো যে মোস্ট আলফা পার্টিকেলস। আমরা তখনই বলছি যে কেন এটাকে মোস্ট আলফা পার্টিকেলস বলছি, তার কারণ হচ্ছে দেখো এখানে আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, তারপরে ধরো এইটা, অধিকাংশ বিজ্ঞানী রাদারফোর্ড দেখলেন যে যেটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল ইমেজ থেকে যে সকল আলফা কণা সোনার পাতে পড়ছে তার অধিকাংশগুলোই সোনার পাতে গিয়ে প্রজ্বলিত হচ্ছে। এবং কিভাবে প্রজ্বলিত হচ্ছে? সরল রেখায় গিয়ে প্রজ্বলিত হচ্ছে। বন্ধুরা, এটা আমার যেহেতু হাতে আঁকানো সেটা ততটা ভালো হয় নাই। আমি বলছি যে এই রেডিওঅ্যাক্টিভ থেকে যে আলফা কণাগুলো বিচ্ছুরিত হয়েছে সেগুলো ডিরেক্ট গিয়ে এই জিঙ্ক সালফাইড স্ক্রিনে পতিত হয়েছে। যে তোমরা দেখতে পাচ্ছ, আমার কাছে কালার কোনো পেন নাই, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এগুলো জ্বালিয়ে দিতাম। তারপরও আমি এখানে একটু বোল্ড করে দিচ্ছি, এগুলো প্রজ্বলিত হচ্ছে। দেখো, তার মানে বিজ্ঞানী রাদারফোর্ড যখন এই রেডিয়াম থেকে কণাগুলো ফেললো তখন তারা সরল রেখায় জিঙ্কের এই পাতে বা জিঙ্ক সালফাইড স্ক্রিনে প্রজ্বলিত বা জ্বলে উঠবে। এখানটা এই প্রজ্বলিত বা জ্বলে উঠে বলা হয় ডিফ্লেক্টেড। এখানে গিয়ে তারা ডিফ্লেক্টেড হচ্ছে, তার মানে জ্বলে উঠছে। এবং তোমরা অবশ্যই এটা লক্ষ্য করছো যে এই যখন এখান থেকে আরেকটি কণা গেল, এটা এইখান থেকে আবার 180 ডিগ্রি কোণে আবার নিচের দিকে বিপরীত দিকে চলে আসছে।
এটা এখন আমি বলছি, এটা ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। তোমরা প্রথমে এটা জেনে রাখো যে আলফা যে রেডিয়াম থেকে যে কণাগুলো বের হলো বা বিচ্ছুরিত হলো সেগুলো 99%ই পাতে গিয়ে আপতিত হচ্ছে বা ডিফ্লেক্টেড হচ্ছে, এবং তার মধ্যে 20,000-এ একটা, তার মধ্যে খুবই নগণ্য সংখ্যক আলফা কণা তার বিপরীত দিকে, তা আমি বলছি যে তারা তাদের যে পথে গেছে সরলরেখায়, তার মানে আমরা যদি যে 180 ডিগ্রি করে, তার মানে এই যদি এই পথ দিয়ে যাই এই পথ দিয়ে আবার ফিরে আসছে। তোমরা দেখো এমনি দিয়ে গিয়েছি, আমি বোঝার দাগ দিয়ে দুইটা দাগ দিয়েছি, এই দাগ দিয়ে গেল আবার এই দাগ দিয়ে ফিরে আসছে, এবং আমরা দেখছি যে খুবই অতি নগণ্য বা কম সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করেছে। সাম আলফা প্যাটিকেলস, দেখো কিছু, এটাকে আমি লিখলাম যেটাকে বোল্ড আউট করলাম, সাম আলফা প্যাটিকেলস, এখানটায় কিছু কিছু আলফা কণা তাদের দিক পরিবর্তন করেছে। এই পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কয়েকটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে। বন্ধুরা, আমি তোমাদেরকে সেই সিদ্ধান্তগুলো এখন বলব। ফার্স্ট অফ অল বন্ধুরা দেখো, লক্ষ্য করো, রেডিয়াম কণা যখন রেডিয়াম পরমাণু থেকে বিচ্ছুরিত হয়ে সোনার পাতে গিয়ে পড়লো, সেখান থেকে 90%, 99% আলফা কণা জিঙ্কের এই পর্দাকে আপতিত হয়েছে। তার মানে বিজ্ঞানী রাদারফোর্ডের প্রথম সিদ্ধান্ত হচ্ছে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। তার কারণ হচ্ছে, মনে করো এটা একটা পর্ব, এটা উপরে লিখলাম, মনে করো এটা একটা হচ্ছে, মনে করো এটা কোনো একটা পর্দা। এবার তুমি এদিক থেকে কোনো রশ্মি নির্গত করাতে যাচ্ছ, আমি রশ্মি নির্গত করলাম, যদি এখানটায় কোনো কিছু থাকে, তোমরা অবশ্যই বুঝতে পারছো, মনে করো এখানটায় কোনো বস্তু আছে, সেক্ষেত্রে অবশ্যই এই কণাটি এদিকে যাইতে পারবে না। তার কারণ কি, এখানটায় কোনো একটা বস্তু আছে যেটাকে বাধা দিচ্ছে। কিন্তু আমরা যদি এখানটায় দেখি তাহলে অবশ্যই আমরা এটা দেখতে পাবো যে রেডিয়াম যে আলফা কণাগুলো বিচ্ছুরণ করেছে সেখানটায় এই সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে। অবশ্যই এটা আমরা বলতে পারি যে এই সোনার পাত এটা একটা নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসের অধিকাংশ জায়গায় ফাঁকা। নাম্বার 2, আমরা বললাম যে সাম আলফা প্যাটিকেলস কি, কিছু সংখ্যক আলফা কণা কি করলো, তাদের দিক পরিবর্তন করলো। কিছু সংখ্যক আলফা কণা তাদের যেহেতু দিক পরিবর্তন করেছে, তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত। তার মানে আমি বলছি যে যেহেতু হিলিয়াম 2+, আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি হিলিয়াম 2+, তার মানে হিলিয়াম যে পরমাণুটি বা আলফা কণাটি ধনাত্মক চার্জযুক্ত। যদি এইটা ধনাত্মক চার্জযুক্ত হয় মানে প্লাস হয়, আমরা অবশ্যই জানি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসটা মানে এটা যদি ধনাত্মক চার্জযুক্ত হয় আর এখান থেকে যদি বিকর্ষিত হয়, আমরা জানি যে বন্ধুরা একই আধানযুক্ত বস্তু আমরা যদি পাশাপাশি রাখি তারা বিকর্ষিত হয়। যেহেতু এখান থেকে এটাও বিকর্ষিত হয়েছে, তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, বা বিজ্ঞানী রাদারফোর্ড তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে যে বস্তুটি থাকছে এটাও ধনাত্মক চার্জযুক্ত। বন্ধুরা, যদি এটা ধনাত্মক চার্জযুক্ত না হইতো তাহলে কখনোই এই আলফা কণাগুলো এখান থেকে দিক পরিবর্তন করতো না। যদি এটা কখনো বা কোনোভাবেই যদি ঋণাত্মক চার্জযুক্ত হইতো, আমরা জানি যে প্লাস আর মাইনাস একে অপরকে আকর্ষণ করে, সেক্ষেত্রে আলফা কণাগুলো কেন্দ্রে পতিত হইতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় কেন্দ্রে পতিত হয় না। তো কেন্দ্রে পতিত হওয়া বা কেন্দ্রে পতিত না হয়ে সেগুলো তাদের দিক পরিবর্তন করে ফেলছে। তার মানে বিজ্ঞানী সেখান থেকে একটা সিদ্ধান্ত নিল যে আলফা কণাগুলো যেহেতু তাদের দিক পরিবর্তন করেছে, সেহেতু পরমাণুর কেন্দ্রে যে বস্তুটি থাকে সেটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত। বন্ধুরা, এবার আমি লক্ষ্য করি, তোমাদের আমি খবরই বললাম যে 20,000-এ একটি পরমাণু তাদের বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসছে। তোমাদের অবশ্যই বুঝতে হবে 20,000-এ একটা পরমাণু, তার মানে আমি যদি 20,000 আলফা কণা বিচ্ছুরণ করাই বা 20,000 আলফা কণা পাঠাই, সেক্ষেত্রে কেবলমাত্র একটা আলফা কণা ফেরত আসছে। তার মানে নিউক্লিয়াসের অবস্থান কিন্তু খুবই ছোট এবং খুবই ক্ষুদ্র। যদি নিউক্লিয়াসের অবস্থান একটু বড় হতো
কমপক্ষে 20,000-এ 10টা পরমাণু তো আসতে পারতো, দেখো বন্ধুরা আসে না। তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি যে নিউক্লিয়াসে যে পদার্থ মানে যে নিউক্লিয়াসের অবস্থানটা খুবই ছোট এবং এর আয়তনও খুবই ছোট। এটার কারণে 20,000-এর একটি পরমাণু কেবলমাত্র চলে আসছে। তো এটা হচ্ছে আলফা কোয়াড্রেটিক চরণ পরীক্ষা। তো বন্ধুরা আমি আবারও বলছি যে বিজ্ঞানী রাদারফোর্ড কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যে পরীক্ষাটি করেছিলাম সেখানটায় 99% আলফা গোড়া জিঙ্কের পর্দায় পড়বে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর তিনি বললেন যে 20,000-এ একটি, তিনার হিসাব মতে 20,000-এর একটি পরমাণু দিক পরিবর্তন করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের দিকে ফেরত আসে। তার মানে তিনি বললেন যে পরমাণুর আয়তন খুবই ছোট, পরমাণুতে নিউক্লিয়াসের আয়তন খুবই ছোট, তা না হলে কখনো 20,000-এর একটি পরমাণু ফেরত আসতো না। তার 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটি আছে সেটা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত। বন্ধুরা তুমি আমাকে আবার প্রশ্ন করতে পারো কিসের জন্য এটা ধনাত্মক চার্জযুক্ত। যদি এটা ধনাত্মক চার্জযুক্ত নাই হবে সেক্ষেত্রে এই দিক এরা পরিবর্তন করতো না, কারণ একই চার্জযুক্ত দুইটা বস্তু রসায়নের ভাষায় যদি তাদেরকে পাশাপাশি রাখা হয় তখন তারা বিকর্ষিত করে। সেই বিকর্ষণের কারণে এখানটায় 20,000-এর একটি পরমাণু তাদের দিক পরিবর্তন করেছে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এইটাই। রসায়নভিত্তিক যে অধ্যায় পদার্থের গঠন অধ্যায়টি অনেক বড়, তার মধ্যে থেকে আমি কিছু আলোচনা করলাম, 10% মতো আলোচনা করছি। আমি জানি না আমার ক্লাস তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবা এবং আমি অল্প দিনের মধ্যে আবার এই পরবর্তী অংশটুকুই আবার আপলোড দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে। আমি ডিসক্রিপশন বক্সে এই সম্পর্কে আরও অল্প কিছু তথ্য দিব। তো এই বলে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ এবং আমরা তো জানি যে বর্তমান বিশ্বে যে আতঙ্ক যাচ্ছে, মহামারী যাচ্ছে করোনা ভাইরাস, তোমরা সবাই বাড়িতে থাকবে। যদি বাইরে আসো অবশ্যই মাস্ক পরবে, নিজে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবে এবং বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে, কারণ তোমাদের এসএসসি পরীক্ষা এই বছরই অনুষ্ঠিত হবে। 2021 সালে অনুষ্ঠিত হবে, তাই তোমরা অবশ্যই তোমার পড়াশোনাগুলো কন্টিনিউ চালিয়ে যাবে। তো সবার মঙ্গল এবং শুভকামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। বিদায় বন্ধুরা।